হার্টের কোনো সমস্যাকে যে অবহেলা করতে নেই সেটি আমরা কম বেশি সবাই জানি। যেই হৃদযন্ত্রকে কেন্দ্র করেই আমাদের সুস্থ থাকা, সেই হৃদযন্ত্রে যদি কোনো ধরনের জটিলতা দেখা দেয় তাহলে আমাদের এই সুস্থ থাকা কিন্তু বিপন্ন হয়ে পড়ে। আর এই হৃদযন্ত্রকে সুস্থ এবং সবল রাখতে হলে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, এবং আপনাদের সচেতনতার জন্যই আমাদের এই আয়োজন। আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি রাজ টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন একনি হৃদ কেয়ার অনুষ্ঠানটিতে, পাওয়ার্ড বাই অরবাপিন অ্যান্ড বেটাবিস, সায়েন্টিফিক পার্টনার একনি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে বুক ধড়ফড়ের কারণ ও প্রতিকার, হার্টে পেসমেকারের ব্যবহার, এই বিষয়টি নিয়ে। এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর সি এম শাহিন কবির, সহযোগী অধ্যাপক, কনসালটেন্ট, ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানে। ওয়ালাইকুম আসসালাম সাথী, থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড ইন্ট্রোডাকশন। সবাইকে সালাম এবং শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা স্যার আপনাকেও। স্যার, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে বুক ধড়ফড়ের কারণ, প্রতিকার এবং হার্টের পেসমেকারের ব্যবহার। প্রথমেই যদি আমাদের প্রথম যে বিষয়টি, যে হার্ট বুক ধড়ফড়, এটি খুব সাধারণ একটি বিষয়। অবশ্যই আমাদের হার্টটা বিট হচ্ছে দেখেই হয়তো আমাদের এই বুক ধড়ফড় হচ্ছে, কিন্তু এটি কি আদৌ কোনো সমস্যা কিনা, বা এটি কখন এটিকে সমস্যা বলবেন আপনারা, এটি যদি স্যার বলতেন। ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। আসলে বুক ধড়পড়, যেটাকে আমরা ইংরেজিতে বলি পালপিটেশন। হোয়াট ইজ পালপিটেশন? ধড়পড়টা কি আসলে? ইট ইজ দ্য আনপ্লিজেন্ট অ্যাওয়ারনেস অফ দ্য হার্ট বিট। আপনি যখন আপনার হার্ট বিটটা ফিল করবেন সেটাকে বলা হয় পালপিটেশন বা বুক ধড়পড়। সামটাইমস ইট ইজ কল্ড র্যাপিড বিটিং অফ দ্য হার্ট। যখন হার্ট অনেক তাড়াতাড়ি বিট করে তখন আমরা বুক ধড়পড় ফিল করি। অথবা আমরা অনেক সময় বলে থাকি ইনক্রিজড মোশন, যে হার্টের গতি অনেক বেড়ে গেছে, যেটা আমরা বুকের ভিতরে ফিল করি, একে বলা হয় পালপিটেশন। তো পালপিটেশন আসলে সব বয়সে সবাই ফিল করতে পারে, কিন্তু আমাদের দেশে 30 থেকে 40 ভাগ রোগী সাধারণত প্যানিক অ্যাটাক বা অ্যাংজাইটি ডিপ্রেশন নিয়ে প্রেজেন্ট করে, তারাই বেশি পালপিটেশন বা বুক ধড়পড় নিয়ে প্রেজেন্ট করে। ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক, এই ফাঁকে আপনাদেরকে বলতে চাচ্ছি যে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি, এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমাদের লাইভটি ফেসবুকে চলছে, ফেসবুকে লাইভটি চলাকালীন সময়ে প্রশ্ন করার মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আপনার প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করার মাধ্যমে উত্তরটি দেওয়ার চেষ্টা করব। স্যার, পরবর্তী প্রশ্নটি হচ্ছে আপনার কাছে আমার, যে কারা এই ধরনের সমস্যায় বেশি পড়ছে, বা কাদের এই ধরনের সমস্যার মধ্যে পড়ার ঝুঁকিটা বেশি থাকছে? ধন্যবাদ। সাধারণত আমরা চেম্বারে যেসব পেশেন্ট দেখি তাদের 20 থেকে 30 ভাগ রোগী ইয়াং ফিমেল। তারা বিভিন্ন রকম অ্যাংজাইটি, ডিপ্রেশন বা প্যানিক ডিসঅর্ডার নিয়ে আসে এবং প্রায় বলে তাদের বুকে ব্যথা, শ্বাসকষ্ট, ভেগ কমপ্লেন নিয়ে আসে। তো যারা ইয়াং ফিমেল তারাই বেশি প্রেজেন্ট করে। এছাড়া এল্ডারলি পেশেন্ট এবং যাদের হার্ট ডিজিজ রয়েছে তারা অনেক সময় পালপিটেশন নিয়ে প্রেজেন্ট করতে পারে। তো এই পালপিটেশনের অনেক কারণ হতে পারে। আমাদের যখন আপনি হৃদরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন এই বুক ধড়পড় নিয়ে, সাধারণত আমরা বিভিন্ন কারণ অনুযায়ী চিকিৎসা ব্যবস্থা প্রদান করে থাকি। সাধারণত কার্ডিয়াক কারণে এবং নন কার্ডিয়াক কারণে আমরা পালপিটেশন নিয়ে প্রেজেন্ট করি। নন কার্ডিয়াক কারণ যেমন আমাদের যাদের হিমোগ্লোবিন কম রয়েছে, অ্যানিমিয়া, তারা রক্তশূন্যতা রয়েছে, তারা পালপিটেশন বুক ধড়পড় নিয়ে প্রেজেন্ট করতে পারে। তাছাড়া যাদের থাইরোটক্সিকোসিস, যাদের থাইরয়েড ডিজিজ রয়েছে, যাদের ফিওক্রোমোসাইটোমা রয়েছে, তারা পালপিটেশন নিয়ে প্রেজেন্ট করেন। এছাড়া যাদের অনেক সময় সুগার কমে যায়, ডায়াবেটিক পেশেন্টের, তারাও কিন্তু বুক ধড়পড় নিয়ে প্রেজেন্ট করেন। এছাড়া আমরা বিভিন্ন রকম ড্রাগ খেতে পারি, যেমন ডিজিটালিস, তারপরে সিম্পাথোমাইমেটিক ড্রাগস, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট জাতীয় ওষুধপত্র, যেগুলো আমাদের পালপিটেশনের কারণ হতে পারে। এছাড়া আমরা অনেক কার্ডিয়াক পেশেন্ট রয়েছে যারা নাইট্রেটস এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার খায়, তারা বুক ধড়পড় নিয়ে প্রেজেন্ট করে। এছাড়া আর যদি আমরা চিন্তা করি, 30 to 40% রোগী আমাদের প্যানিক অ্যাটাক নিয়ে প্রেজেন্ট করে। এগুলো হচ্ছে গিয়ে নন কার্ডিয়াক কারণ পালপিটেশনের। আর কার্ডিয়াক কারণ তো অনেক রয়েছে। প্রথমে যদি আপনি চিন্তা করেন, কিছু ভালভুলার হার্ট ডিজিজ রয়েছে, যেমন অ্যাওর্টিক রিগার্জিটেশন, মাইট্রাল রিগার্জিটেশন। কিছু সায়ানোটিক হার্ট ডিজিজ রয়েছে, যেমন এএইচডি, ভিএইচডি, পিডিএ। কিছু অ্যাসায়োটিক হার্ট ডিজিজ যেমন টিএপিবিসি, পিএপিবিসি ইত্যাদি কারণে আমাদের পালপিটেশন হতে পারে। এছাড়া আমাদের কিছু অ্যারিথমিয়া রয়েছে। আপনারা জানেন, হার্টবিট বেড়ে গেলেও যেমন আমরা পালপিটেশন ফিল করতে পারি, তেমনি হার্টবিট কমে গেলেও রোগী অনেক সময় বুক ধড়পড় নিয়ে প্রেজেন্ট করে। এছাড়া অনেক সময় পেসমেকার ম্যালফাংশন, যাদের প্রোস্থাটিক হার্ট বাল্ব লাগানো হয়েছে, যাদের
হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি রয়েছে এবং মাইট্রাল ভালভ প্রলাপস রয়েছে, তারা অনেক সময় বুক ধড়ফড় নিয়ে ডাক্তারের কাছে প্রেজেন্ট করেন। স্যার আপনি তো স্যার অনেকগুলো কারণ বললেন এবং হয়তো এখন যারা দেখছে আমাদের এই অনুষ্ঠানটি তারা হয়তো রিলেট করতে পারবে যে আসলে তাদের এই ধরনের সমস্যা তারা আছে কিনা। কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকে বুঝতেই পারে না যে এটি একটি সমস্যাতে পরিণত হয়েছে। কখন একজন মানুষ বুঝবে যে এই যে বুক ধড়ফড় হচ্ছে এটি একটি সমস্যায় পরিণত হয়েছে এবং তার এখন ডাক্তারের কাছে যাওয়াটা প্রয়োজন হয়ে পড়েছে? ধন্যবাদ। আসলে এই ধরনের রোগীর কোনো সিমটমই থাকে না, তারা সাইলেন্টলি দেখে যে তাদের রাতে বেলা শুলে বাম কাত হয়ে শুলে তাদের বুক ধড়ফড় ফিল করে। অনেক সময় তারা বুকে ব্যথা নিয়ে প্রেজেন্ট করে, অনেক সময় তারা শ্বাসকষ্ট নিয়ে বা এক্সট্রিম ফ্যাটিক দুর্বল লাগছে, অনেক সময় মাথা ঘুরছে বা অজ্ঞান হওয়ার প্রবণতা নিয়ে তারা প্রেজেন্ট করে। তো প্রেজেন্টেশনের উপরই কারণ নির্ণয় করা হয়। সাধারণত ডাক্তার তার সিমটম অ্যানালাইসিস করে বুঝতে পারেন সে কোন কারণে পালপিটেশন নিয়ে আসছেন এবং সেভাবে ট্রিটমেন্ট দিয়ে থাকেন। তো এই এর এর কারণ নির্ণয় করার স্যার জন্য আপনি আমাকে শুনতে আমরা পাচ্ছেন? ইয়েস, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। তো আমরা এই পালপিটেশনের কারণ নির্ণয়ের জন্য অনেক রকম পরীক্ষা করতে পারি, যেটা আসলে বেসিক্যালি একজন হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তার প্রথমে তার হিস্ট্রি শুনবেন যে তার পালপিটেশনটা কখন হয়, দিনের কোন সময় শুরু হয়, এটা কি সবসময় কন্টিনিউসলি চলে নাকি আস্তে আস্তে শুরু হয় আস্তে আস্তে থেমে যায়, বা হঠাৎ শুরু হয় কিনা বা হঠাৎ থেমে যায় কিনা। ডাক্তার এইসব প্রশ্নের অ্যান্সার শুনে বুঝতে পারেন যে আসলে এটা কোন ধরনের পালপিটেশন এবং তার জন্য কি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে। আমরা সাধারণত এই ধরনের রোগীদেরকে প্রথমে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করি, যেখানে আমরা হিমোগ্লোবিন পার্সেন্টেজ দেখি। এছাড়া আমরা তার কোনো ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটিস আছে কিনা, যেমন পটাশিয়াম লেভেল ঠিক আছে কিনা, যার জন্য বুক ধড়ফড় হতে পারে, সেটা নির্ণয় করার চেষ্টা করি। তাছাড়া আমরা ওনার কিডনি ফাংশন টেস্ট এবং থাইরয়েড ফাংশন টেস্ট অবশ্যই করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে ইসিজি, যেটা একটা ক্লু দিতে পারে আসলে যে ওনার পালপিটেশন কি কার্ডিয়াক কারণে হতে পারে না নন কার্ডিয়াক কারণে হতে পারে। এছাড়া আমরা একোকার্ডিওগ্রাফি করে হার্টের কোনো ভালভ অ্যাবনর্মালিটি বা কোনো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি আছে কিনা, যেগুলো পালপিটেশন যে দায়ী, সেগুলো আমরা দেখতে পারি। বিশেষ ক্ষেত্রে আমরা 24 আওয়ার্স হল্টার মনিটরিং করি, যেটা 24 ঘন্টা পেশেন্টের সাথে একটা মেশিন বুকে বেঁধে দেওয়া হয় এবং 24 ঘন্টা তার হার্টবিট রেকর্ড করে, যেটা পরবর্তীতে আমরা অ্যানালাইসিস করে দেখি যে এই পালপিটেশন বা বুক ধড়ফড়ের কোনো কারণ এই হল্টার অ্যানালাইসিস করে আমরা পেতে পারি কিনা। তাছাড়া আমাদের জানতে হবে কোভিড কালীন সময় আমাদের অনেক রোগী মায়োকার্ডাইটিস বা হার্ট অ্যাটাকের সিমটম নিয়ে প্রেজেন্ট করে, তখন তারা পালপিটেশন নিয়ে প্রেজেন্ট করে এবং পরবর্তী কোভিড টেস্ট করলে পজিটিভ আসে। সো শুধু যে কারণ ছাড়াও কিন্তু অনেক রোগী কোভিড নিয়েও পালপিটেশন নিয়ে আমাদের কাছে চলে আসে, সেজন্য অনেকের ক্ষেত্রে আমরা কোভিড টেস্ট ইদানিং সাজেস্ট করে থাকি। তো এই ব্যাপারে আমাদের যদি আমরা চিকিৎসা ব্যবস্থার কথা চিন্তা করি, তাহলে আমাদেরকে প্রথমে পেশেন্টের হিস্ট্রি থেকে আমরা ডায়াগনোসিসে কনফার্ম করতে পারবো যে এটা কি কার্ডিয়াক অরিজিন নাকি নন কার্ডিয়াক অরিজিন নাকি সাইকিয়াট্রিক কজের জন্য হতে পারে। যদি সাইকিয়াট্রিক কজের জন্য হয় তাহলে তার ক্রনিক স্ট্রেস অ্যাভয়েড করতে হবে, তাকে মেডিটেশন করতে হবে, তাকে স্ট্রেসফুল অ্যাক্টিভিটি বাদ দিতে হবে এবং তাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে, তার বডি ওয়েট রিডাকশন করতে হবে, ফুড হ্যাবিটটা ভালো রাখতে হবে। আর যদি কার্ডিয়াক কারণে হয় তাকে আমরা ব্লাড ইনভেস্টিগেশন করতে পারি, তাকে কিছু স্পেশাল পরীক্ষা করতে পারি, যেমন কার্ডিয়াক ট্রপনি নাই করতে পারি, যেটা আমাদের অ্যারিথমিয়ার জন্য দায়ী। এছাড়া ওনার হার্ট ব্লক আছে কিনা সেজন্য ইসিজি থেকে আমরা নির্ণয় করতে পারি যে তার কি ধরনের চিকিৎসা প্রয়োজন। যার ট্যাকিকার্ডিয়া রয়েছে, যার হার্টবিট অনেক বেশি রয়েছে, তাকে আমরা বিটা ব্লকার জাতীয় ওষুধ দিয়ে তার হার্টবিট কমাতে পারি। আবার যার বিভিন্ন ইসিজি হার্ট ব্লক রয়েছে, যেটা কমপ্লিট হার্ট ব্লক বা সাইনাস নোড ডিসফাংশন রয়েছে, তাদেরকে আমরা পেসমেকার করার প্রয়োজন হতে পারে। তো এই ধরনের চিকিৎসা ব্যবস্থা আমরা প্রয়োগ করি। এছাড়া যার অ্যানিমিয়া রয়েছে তাকে আমরা হিমোগ্লোবিন কমার কারণ নির্ণয় করা হয়। এছাড়া যার থাইরয়েড অ্যাবনর্মালিটি রয়েছে, হাইপারথাইরয়েডিজম, তাকেও চিকিৎসা করলে আশা করা যায় পালপিটেশন কমে আসবে। ধন্যবাদ স্যার। সরি স্যার, আমার নেট কানেকশন একটু ঝামেলা করছিল। স্যার আমরা হচ্ছে কথা বলছিলাম, স্যার আপনি মনে হয় কিছু বলেছেন, নির্ণয় করার বিষয়টি হয়তো বলেছেন। অলরেডি আমি কি কি পরীক্ষা করতে হবে সেটা আমরা সাজেস্ট করেছি, যদি প্রয়োজন হয় আর কি। আচ্ছা স্যার, চিকিৎসা পদ্ধতিটি তাহলে কি কি হবে, সেই সাথে যদি আপনি একটু বলে দিতেন। সেটা অলরেডি আমি একটু আলোকপাত করেছি। আসলে চিকিৎসা পদ্ধতি নির্ণয় করবে কারণের উপরে। যার প্যানিক অ্যাটাক থাকবে তাকে কিন্তু অবশ্যই তাকে এটা অ্যাভয়েড করতে হবে, অ্যাংজাইটি ডিপ্রেশন অ্যাভয়েড করতে হবে, তাকে মেডিটেশন করতে হবে, তার বডি ওয়েট রিডাকশন করতে হবে, তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে, ক্রনিক স্ট্রেস অ্যাভয়েড করতে হবে।
আর যার রক্তশূন্যতার কারণে বুক ধড়ফড় করবে তাকে হিমোগ্লোবিন কেন কমে গেল সেটা আমাদেরকে দেখতে হবে। যার পটাশিয়াম কমে গেছে, পালপিটেশন হচ্ছে, তার পটাশিয়াম বাড়াতে হবে, কেন কমে গেল সেটা দেখতে হবে। তার যদি কোনো হার্ট ডিজিজের জন্য পালপিটেশন হয়ে থাকে সেক্ষেত্রে তাকে এনজিওগ্রাম করার প্রয়োজন হতে পারে। তার যদি কোনো ভালভুলার প্রবলেমের জন্য এরকম হয়ে থাকে তখন তাকে ইকোকার্ডিওগ্রাম করে ভালভের চিকিৎসা করাতে হবে। সো আসলে এর ম্যানেজমেন্ট ডিপেন্ড করবে কারণের উপরে। অনেক সময় হার্টবিট কমে গেলে, যেটা আমরা বলি ব্র্যাডিকার্ডিয়া বা ব্র্যাডিয়ারিথমিয়া, কমপ্লিট হার্ট ব্লক বা সিক্স সাইনাস সিনড্রোম, সেখানে অনেক সময় পেশেন্টকে পালপিটেশন রিমুভ করার জন্য তাকে পেসমেকার পড়ানোর প্রয়োজন হতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই আমি বলতে চাই যে কারণের উপরেই আমাদের চিকিৎসা ব্যবস্থা নির্ভর করবে। স্যার, কেউ যদি এই বিষয়টিকে হয়তো অনেকের কাছে মনে হতে পারে যেটি একটি সাধারণ বিষয় এবং এই বিষয়টিকে সে হয়তো কোনোভাবে অবহেলা করলো বা যদি কারো চিকিৎসা নিতে বা এই বিরুদ্ধে পদক্ষেপ নিতে যদি দেরি হয়, তাহলে কি সেক্ষেত্রে কোনো ধরনের বড় জটিলতা হওয়ার সম্ভাবনা আছে কি? সাধারণত এটা যদি প্যানিক অ্যাটাক কারণে হয় তাহলে সেক্ষেত্রে বড় কোনো ঝুঁকি থাকবে না, কিন্তু যদি কার্ডিয়াক কারণে হয়ে থাকে তাহলে তার যে কোনো সময় অনিয়ন্ত্রিত হৃদস্পন্দন হয়ে তার ব্রেন স্ট্রোক করতে পারে, হার্ট ফেলিওর নিয়ে আসতে পারে, সে ফুসফুসে পানি, তারপরে এমনকি হার্ট অ্যাটাক নিয়ে প্রেজেন্ট করতে পারে। সো অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং এজন্য আপনাকে অবশ্যই হৃদরোগ বিশেষজ্ঞকে জরুরিভাবে দেখানো প্রয়োজন যদি পালপিটেশন বা বুক ধড়ফড় হয়। স্যার, এই যে পালপিটেশন এবং এই পালপিটেশনের মধ্যে একটি কমন পালপিটেশন যেটা হচ্ছে আছে, এই বিষয়টি নিয়ে স্যার কি বলার আছে আপনার? ধন্যবাদ। দুনিয়া জোড়া সবচেয়ে কমন ধরপড়ের কারণ হচ্ছে, যদি কার্ডিয়াক কারণ চিন্তা করেন, সেটা হচ্ছে গিয়ে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, যেটা একটা সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিয়ারিথমিয়া, যেটা হার্ট থেকে অরিজিন হয়। এটাতে আমাদের আমাদের যে অ্যাট্রিয়াম বা ভেন্ট্রিকল রয়েছে হার্টের, সেখানে অ্যাট্রিয়াতে একটা ইনকোঅর্ডিনেটেড মোশন হয় যার দরুন আমাদের হার্টের অ্যাক্টিভিটিটা কম হয়। তো এর এর জন্য আমাদের বয়স একটা ফ্যাক্টর। তাছাড়া অ্যাট্রিয়াল ফিব্রিলেশন কিন্তু মেলদের বেশি হয়। এই ধরনের রোগগুলো সাধারণত বিভিন্ন সময়, অনেক সময় ব্রেন স্ট্রোক নিয়ে প্রেজেন্ট করে, কারণ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থেকে ব্রেন স্ট্রোক খুব কমন একটা ব্যাপার। তাই আমাদেরকে এ সময় অবশ্যই হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে এবং অ্যাট্রিয়াল ফিব্রিলেশন কেন হলো, কি কারণে হলো, সেগুলো নির্ণয় করার প্রয়োজন আসতে পারে। এখন স্যার, তাহলে পরবর্তী প্রশ্নটি আপনার কাছে করি যে এই যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এটির কারণটা কি বা কি কি কারণে হয়ে থাকে এটি? ধন্যবাদ। এটা একটা খুব সহজ প্রশ্ন। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন কিন্তু আমাদের দেশের পার্সপেক্টিভে অনেক কারণ রয়েছে। প্রথমেই আমাদের দেশের পার্সপেক্টিভে যেটা হচ্ছে ক্রনিক রিউমেটিক হার্ট ডিজিজ বা মাইট্রাল স্টেনোসিস যাদের রয়েছে, ভালভুলার ডিজিজ, তাদের জন্য অ্যাট্রিয়াল ফিব্রিলেশন খুব কমন। এছাড়া যাদের অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট রয়েছে, যাদের হাইপারটেনশন রয়েছে, কার্ডিওমায়োপ্যাথি রয়েছে, যাদের করোনারি ডিজিজ রয়েছে এবং যাদের নিউমোনিয়া, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স রয়েছে, অনেকে অ্যালকোহল সেবন করেন, অনেকে এক্সট্রা চা কফি সেবন করেন, তাদেরও কিন্তু অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হওয়ার প্রবণতা অনেক বেশি রয়েছে। স্যার, অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের প্রেশার হচ্ছে খুব বেশি আপ ডাউন করে, মানে একটু দেখা যায় কিছুক্ষণ আগে হয়তো বেশি ছিল, তো সেটি ক্ষেত্রে কি এই জটিলতাগুলো আসতে পারে কিনা? বেসিক্যালি অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে কিন্তু প্রেশার আপ ডাউন করা খুব সহজ ব্যাপার, কারণ এই সময় তো আপনার বিট টু বিট ভ্যারি করছে। তো আপনি যখন মাপতে যাবেন তখন কিন্তু অ্যাকুরেটলি আপনার প্রেশার রিফ্লেক্ট হবে না। হয়তো বা সিস্টোলিক ব্লাড প্রেশারের সাউন্ড আপনি শুনতে পাচ্ছেন, ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের সাউন্ডটা আপনি শুনতে পাচ্ছেন না। তো সবসময় কিন্তু একটা ডায়লামা থাকবে, যেটা কি অরিজিনাল প্রেশার নাকি কম প্রেশার না বেশি প্রেশার। তো অ্যারিথমিয়া কারেকশন করলে কিন্তু এই প্রেশারটা আবার স্বাভাবিক পর্যায়ে চলে আসবে, তখন আমরা বুঝতে পারবো এটা কি অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের জন্য হলো নাকি এটা তার নর্মাল প্রেশার ছিল। স্যার, মেডিসিনের মাধ্যমে যদি কেউ এই বিষয়টিকে কারেকশন করতে চায় তাহলে সেটি কি সম্ভব কিনা? আমাদেরকে তিনটা পলিসির উপরে মেডিসিন চিকিৎসা করতে হয় অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের। প্রথমে যদি আমাদের রেট কন্ট্রোল করতে হয়, যেটা আমরা জানি বাজারে অনেক রকম বিটা ব্লকার জাতীয় ওষুধ পাওয়া যায়, মেট্রোপ্রোলোল, বিসোপ্রোলোল নামে ওষুধ, সেগুলো প্রয়োগ করা হয়। যাদের অ্যাজমা রয়েছে তাদেরকে আমরা এই ওষুধ অ্যাভয়েড করি, তখন আমরা তাদেরকে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, যেটা আমরা ভেরাপামিল বা ডিলটিয়াজাম নামে ব্যবহার করতে পারি। এছাড়া অনেক সময় ডিজক্সিন থেরাপি দেওয়া লাগে আমাদেরকে এই রেট কন্ট্রোল করার জন্য। আর অবশ্যই আমাদের এন্টি অ্যারিথমিক ড্রাগের প্রয়োজন আছে রিদম কন্ট্রোল করার জন্য। সেক্ষেত্রে আমরা কিছু নতুন ড্রাগস রয়েছে, যেমন অ্যামিওডারন, ড্রোনেডারন, দেন টেফুগ্লুটাইড, দেন আইবুপ্রোফেন, এগুলো আমরা ব্যবহার করতে পারি। এছাড়া আমাদেরকে কিছু অ্যান্টিকোয়াগুলেন্ট জাতীয় ওষুধ ব্যবহার করতে হবে, যেমন রিভারক্সাবান, এপিক্সাবান, যেগুলো আমাদের স্ট্রোক প্রিভেনশনে সাহায্য করবে। এত কিছু করার পরও যদি আমাদের এটা কন্ট্রোল করা না যায়, তখন আমাদেরকে একটা স্পেশাল টেস্ট করতে হয়, যেটা আমরা জানি ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি, যেটা আমরা করি, আমাদের হসপিটালে করা হয়, যেটা আমাদের পায়ের ফিউমারাল ভেইন দিয়ে কিছু ক্যাথেটার আমাদের রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল এবং ট্রাইকাসপিড ভালভের কাছে রাখা হয়। তারপর একটা ইন্ট্রাকার্ডিয়াক বেসলাইন ইসিজি নেওয়া হয় এবং তারপর সেখানে আমরা ম্যাপিং করে
কোন সাবস্ট্রেটের জন্য অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়েছে সেটা আমরা নির্ণয় করি এবং পরবর্তী চিকিৎসা হিসেবে আমরা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন প্রয়োগ করে আমরা সেই সাবস্ট্রেটকে নষ্ট করে দিয়ে তার অ্যাট্রিয়াল ফিব্রিলেশনটা কারেক্ট করতে পারি। অনেক ক্ষেত্রে আবার আমাদের এভি নোড অ্যাবলেশন করে পেসমেকার করার প্রয়োজনীয়তাও আছে। সো এটা কার্ডিওলজিস্টের একান্তই তার পার্সোনাল মতামতের উপর ডিপেন্ড করবে সে কোন ওয়েতে চিকিৎসা করে এই পেশেন্টকে রেমেডি করবে। ধন্যবাদ স্যার। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, আমরা সবাই জানি যে ডায়াবেটিক্স এর সাথে হার্টের বিভিন্ন সমস্যা রিলেটেড, বা ডায়াবেটিক্স আর হার্টের সমস্যা একটার সাথে আরেকটা সম্পৃক্ত। এই ক্ষেত্রে ডায়াবেটিক্স এর পেশেন্টদের এই ধরনের সমস্যাগুলো কিভাবে তারা হ্যান্ডেল করবে এবং কিভাবে তারা এটিকে প্রতিরোধ করবে, স্যার এই বিষয়টি কি বলার আছে আপনার? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ ডায়াবেটিস রোগীরা অনেক সময় ট্যাবলেট বা ইনসুলিন গ্রহণ করেন। তারা কিন্তু হাইপোগ্লাইসিমিয়া হয়ে গেলে, সুগার কমে গেলে কিন্তু পালপিটেশন প্রেজেন্ট করেন। অনেক ক্ষেত্রে আমরা দেখি আমাদের চেম্বারে পেশেন্ট আসছে, বুক ধরপার করছে প্রায় অজ্ঞান। তখন আমরা জাস্ট ব্লাড টেস্ট করে দেখে ফেলি তার সুগার 1.3 বা 2.2। সিভিয়ার হাইপোগ্লাইসিমিয়া ক্যান লিড টু পালপিটেশন। তো পেশেন্ট এ ধরনের প্রেজেন্ট করে তখন আমরা তাকে জরুরিভাবে ভর্তি করি, তাকে আমরা ব্লাড গ্লুকোজ আমরা দেই, অনেক সময় আমরা ওরালি আমরা গ্লুকোজ খাইয়ে দেই, এবং তারপর তখন আমরা ইসিজি করে দেখি যে আসলে সাথে কি কোনো হার্ট ডিজিজ বা অন্য কোনো অ্যারিথমিয়া মিমিক করে কিনা। যদি দেখি যে তার হার্টের ইসিজিতে চেঞ্জ আছে, তখন আমরা বুঝি যে এই পালপিটেশনের জন্য হার্ট অ্যাটাক বা অন্য কোনো কিছু দায়ী আছে কিনা, যেটা আমরা ব্লাড টেস্ট করে কনফার্ম করতে পারি। ধন্যবাদ স্যার। স্যার আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ইয়েস, আমি শুনতে পাচ্ছি। জি, আপনার কাছে অনুমতি? তো আমি সবাইকে বলবো যে পালপিটেশন নিয়ে ভীত না হয়ে আপনারা অবশ্যই হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। 30-40% কারণই আসলে সাইকোজেনিক কারণে হয়, অ্যাংজাইটি ডিপ্রেশনের জন্য হয়, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তবে অবশ্যই আপনাকে কোনো কার্ডিয়াক ডিজিজ আছে কিনা সেটা এক্সক্লুড করতে হবে, যেটা আমরা ইসিজি, ইকোকার্ডিওগ্রাম এবং 24 আওয়ার হল্টার মনিটরিং এর মাধ্যমে আপনাকে কনফার্ম করে দিতে পারবো যেটা কোনো বুক ধরপর কি কোনো কার্ডিয়াক কারণে হচ্ছে নাকি নন কার্ডিয়াক কারণে হচ্ছে, এবং সে অনুযায়ী ব্যবস্থাপত্র গ্রহণ করলে আশা করা যায় আপনি ভালো থাকবেন। এটা নিয়ে ভীত হওয়ার কোনো কারণ নেই। স্যার শুনতে পাচ্ছেন আমাকে? স্যার আপনার কাছে অনুমতি চাইবো, আমাদের বিরতির সময় হয়েছে, একটি বিরতি নেওয়ার জন্য। ওকে দর্শক, ফিরছি ছোট্ট একটি বিরতির পর, আশা করছি সঙ্গেই থাকবেন। মানসিক রোগ মানেই কিন্তু পাগল নয়, এবং কাউকে এ ধরনের আখ্যায়িত করা একটা সামাজিক অপরাধ। আমাদের সমাজে এ ধরনের কিছু ভ্রান্ত ধারণা মানসিক রোগ হিসেবে প্রচলিত আছে। 2.2 কোটি মানুষ মানসিক রোগে ভুগছে। প্রায় 92% থেকে 94% মানুষ মানসিক রোগীদের একটা অংশ কোনোক্রমেই সাইকিয়াট্রিস্ট কিংবা মানসিক রোগ বিশেষজ্ঞ শরণাপন্ন হচ্ছে না। আসুন মানসিক স্বাস্থ্য বিষয়ে জানার চেষ্টা করি, মানসিক রোগ নিয়ে আরও অধিক সচেতন হই এবং সুন্দর ও স্বাভাবিক জীবন গড়ে তুলি। দেশ বরেণ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার MS কবির জুয়েলের সরাসরি অংশগ্রহণে রাজ টিভির মানসিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মন ঘর। মানসিক রোগ নিয়ে আপনার যে কোনো সমস্যার সমাধান জানতে চোখ রাখুন রাজ টিভিতে প্রতি সোমবার রাত 10টায়। সায়েন্টিফিক পার্টনার হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। তুমি বড় একা হয়ে গেলে বাবা, নিজের দিকে খেয়াল রেখো। তুমি নিজের দিকে খেয়াল রেখো, মেয়েটাও বিদেশ চলে গেল। আঙ্কেল নিজের দিকে খেয়াল রাখবেন। হ্যালো, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। থাকুন নির্ভয়, আছে হৃদরোগের বিশ্বমানের চিকিৎসা সেবা। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। কাঁদছিস কেন পাগলি? আমি তো ভালো হয়ে গেছি। কাঁদবো না,
তুমি একা একটা মানুষ। একা কোথায়, ইউনিভার্সাল কার্ডিয়াক হাসপাতাল আছে আমার পাশে, ওরা আমার হৃদয়ের বন্ধু। যখন আপনার পাশে ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, তখন আপনি আর একা নন। বিশ্বমানের চিকিৎসা সেবায় পূর্ব রামপুরাতে গড়ে উঠেছে বেটার লাইফ হসপিটাল। 24 ঘন্টা আইসিইউ, অ্যাম্বুলেন্স সার্ভিস, অভিজ্ঞ ডাক্তার ও গাইনি বিভাগ, 160 স্লাইস সিটি স্ক্যান, শব্দবিহীন এমআরআই, ঢাকার বৃহত্তম ফিজিওথেরাপি সেন্টার, আধুনিক ডায়ালাইসিস সেন্টার ও 6টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার সহ আছে ইউরোপিয়ান মেশিনে চিকিৎসা সেবা। বেটার লাইফ হসপিটাল লিমিটেড, 1 পূর্ব রামপুরা, ডিআইটি রোড, ঢাকা। বিরতির পর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একমি হৃদকেয়ার অনুষ্ঠানটিতে, পাওয়ার্ড বাই অরবাপিন অ্যান্ড বিটাবিস, সায়েন্টিফিক পার্টনার একমি। আপনারা দেখছেন একমি হৃদকেয়ার। আজকে আমরা কথা বলছি বুক ধড়ফড়ের কারণ ও প্রতিকার এবং পেসমেকারের ব্যবহার এই বিষয়টি নিয়ে। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর CM শাহিন কবির, সহযোগী অধ্যাপক ও কনসালটেন্ট, ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। স্যার, আপনার সাথে কথা বলছিলাম যে বিষয়টি নিয়ে, এতক্ষণ আমরা বুক ধড়ফড় বিষয়টি নিয়ে কথা বলছিলাম। স্যার, এখন চলে যাব আমাদের যে দ্বিতীয় বিষয়টি আছে সেটি নিয়ে, পেসমেকার। প্রথমেই জেনে নিব আপনার কাছ থেকে যে পেসমেকার আসলে বিষয়টি কি। ধন্যবাদ। পেসমেকার, দ্যাট ইজ এ ব্যাটারি পাওয়ার্ড ডিভাইস দ্যাট ইজ ইউজড টু স্টিমুলেট দ্য হার্টবিট ইলেকট্রিক্যালি। তার মানে এটা একটা ডিভাইস যেটা আমাদের বুকের চামড়া নিচে বসানো হয় এবং এটা আমাদের হার্টবিটকে ইলেকট্রিক্যালি স্টিমুলাস দেয় যাতে আমাদের হার্টবিট বেড়ে থাকে। সিম্পল ভাষায় এটাকে আমরা পেসমেকার বলি, যেটা আমাদের বুকের চামড়ার নিচে বসানো থাকে, জেনারেটরটা। স্যার, কাদের জন্য এই পেসমেকার ব্যবহার করা হয় বা কাদের প্রয়োজন পড়ে এই বিষয়টির? পেসমেকার আসলে ডিপেন্ড করবে তার সিচুয়েশনের উপরে। আমি দুটো জিনিস ক্লিয়ার করতে চাই, একটা হচ্ছে কি হার্ট ব্লক এবং ইসিজি ব্লক। আমরা হার্ট ব্লক বলতে বুঝি রক্তনালীর ব্লক, যেটা আমি আগের অনুষ্ঠানে বলেছি যে আমাদের হার্টে 3টি রক্তনালী রয়েছে, দ্যাট ইজ এলএডি, এলসিএক্স এবং রাইট করোনারি আর্টারি। সেগুলোতে যখন ব্লক হয় তখন আমাদেরকে সেখানে এনজিওগ্রাম করে এনজিওপ্লাস্টি বা রিং পরাতে হয়, বা অনেক ক্ষেত্রে বাইপাসের প্রয়োজন হয়। কিন্তু ইসিজিতেও কিন্তু আমরা ব্লক বুঝতে পারি, এটা কিন্তু হার্ট ব্লক নয়, এটা ইসিজির ব্লক, যেটা আমরা বলি রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক বা কমপ্লিট হার্ট ব্লক। এটা কিন্তু কোনো হার্টের রক্তনালীর ব্লক নয়, দিস ইজ ইসিজি ব্লক। এই ইসিজি ব্লকের সাথে যখন আমাদের হার্টবিট কম থাকে বা বেশি থাকে, তখনই আমাদেরকে পেসমেকার করার প্রয়োজন হয়। সাধারণত যখন আমাদের অ্যাকুয়ার্ড এভি ব্লক, যেটা আমরা কমপ্লিট হার্ট ব্লক নামে পরিচিত, তখন আমাদেরকে হার্টবিট কমে যায়, তখন পেসমেকার করতে হয়। অনেক সময় আমরা ডিজেনারেটিভ কারণে, যেটি 6 সাইনাস সিনড্রোম নামে পরিচিত, সেখানে আমাদেরকে পেসমেকার করাতে হয়। এছাড়া আমাদের আফটার ইনিশিয়াল ফেজ অফ মাইক্রাল ইনফ্রাকশন, ক্রনিক বাইফ্যাসিকুলার ট্রাইফ্যাসিকুলার ব্লক, এসব ক্ষেত্রে আমাদেরকে পেসমেকার পরাতে হয়। এছাড়া অনেক সময় হার্ট ট্রান্সপ্লান্ট করার আগেও আমাদেরকে পার্মানেন্ট পেসমেকার পরাতে হয়। আমাদেরকে জানতে হবে পেসমেকার 2 রকম, পার্মানেন্ট এবং টেম্পোরারি। আর টেম্পোরারি পেসমেকার হচ্ছে গিয়ে যেটা টেম্পোরারি করা হয় এবং প্রয়োজনীয় কাজ সম্পন্ন হয়ে গেলে খুলে দেওয়া হয়। সো পেসমেকার 2 রকম, টেম্পোরারি এবং পার্মানেন্ট। আমি পার্মানেন্ট পেসমেকারের ইন্ডিকেশনগুলো আপনাকে জানালাম। স্যার, পেসমেকার কথাটি হচ্ছে আমরা পরিচিত, কিন্তু সার্জারির কথা আমাদের মাথায় আসে পেসমেকার কথাটি শুনলি, এবং অনেকের ধারণা যে এটি সার্জারিক্যাল কোনো একটি বিষয়, এবং সার্জারি নিয়ে আমাদের কম বেশি সবারই খুব ভয় থাকে। আমরা চাই যে সার্জারি বিষয়টিকে এড়িয়ে গিয়ে একটু মেডিসিন রিলেটেড বিষয় নিয়ে আসলে সুস্থ হতে। এই বিষয়টি নিয়ে স্যার কিভাবে আপনি সঠিক ধারণা দিবেন আমাদের দর্শকদের জন্য? ধন্যবাদ। সাধারণত আমাদের ডিজেনারেটিভ কারণেই কিন্তু আমাদের 6 সাইনাস সিনড্রোম বা অ্যাকুয়ার্ড এভি ব্লকের জন্য কিন্তু আমাদের দেশে পেসমেকার বেশি লাগানো হয়। এছাড়া অন্যান্য কারণে পেসমেকার লাগানো হতে পারে। তো যাদের পেসমেকার লাগাতে প্রয়োজন হয় তাদেরকে কিন্তু হসপিটালে অ্যাডমিশন করতে হয়। এটা খুব একটা মাইনর সার্জারি, যেখানে আপনার বাম দিকে বুকের চামড়ার নিচে একটা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে একটা পকেট তৈরি করা হয়, যেটা লেফট পেক্টোরাল রিজন নামে পরিচিত। সেখানে একটা পকেট তৈরি করা হয়, ছোট্ট পকেট। তারপরে আমরা করি সেখানে সেফালিক ভেইন বা সাবক্লেভিয়ান ভেইন অ্যাক্সেস দিয়ে আমরা 2টা প্লাস্টিক টিউব, যেটা আমাদের লিড নামে পরিচিত, যেটা আমাদের হার্টের রাইট ভেন্ট্রিকল এবং রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করাই। তারপর সেই লিডের মাথাগুলো আমরা পকেটে এনে আমরা একটা জেনারেটরের সাথে কানেকশন করে দিয়ে সেলাই করে দিলেই পেসমেকার ওটি হয়ে যায়, যেটা খুবই একটা সাধারণ অপারেশন। এখানে কোনো অবশ করার কোনো কিছুই নেই, শুধু লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে রোগীকে অজ্ঞান না করে আমরা 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে একটা পেসমেকার সম্পন্ন করতে পারি এবং রোগীকে 1 থেকে 2 দিন পরেই বাসায় ছেড়ে দিতে পারি। সো এটা কখনোই কোনো মেজর অপারেশন নয়, খুব সামান্য অপারেশন, এবং আমাদের জেনারেটর রোগীর
বাম দিকে বুকের স্কিনের নিচে থাকে এবং তার দুইটা লিড রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকুলার থাকে, যেটা বাইরে থেকে দেখার কোনো উপায়ই নেই, যেটা এক্স-রে দেখে আমরা কনফার্ম করতে পারি যে রোগীর পেসমেকার পরানো হয়েছে। স্যার, যে সকল রোগীদের এই ধরনের পদ্ধতিতে যেতে হচ্ছে তাদের অবশ্যই একটি ফলো আপের বিষয় থাকে এবং ফলো আপটি খুবই জরুরি প্রত্যেকটি রোগীর জন্যই। এই ক্ষেত্রে পেসমেকার রোগীদের ফলো আপ পদ্ধতিটি কি বা কতদিন পর পর তাদেরকে ডাক্তারের কাছে যেতে হবে, এই বিষয়টি নিয়ে স্যার কি বলার আছে আপনার? আসলে পেসমেকার রোগীর একটা লাইফ লং ফলো আপ লাগবে। পেসমেকার বসানো মানে পেশেন্টের সব কাজ হয়ে গেল তা কিন্তু নয়। তাকে পিরিয়ডিক তার থ্রেশহোল্ড গুলা, যে পেসিং এবং সেন্সিং থ্রেশহোল্ড গুলা ঠিক আছে কিনা, এগুলো মেশিন ডিভাইস ইন্টারোগেশন করে কনফার্ম করতে হবে। এছাড়া তার যে ব্যাটারি জেনারেটর যে তার চামড়া নিচে বসানো হয়েছে সেটা কতদিন চলবে, তার কি এন্ড অফ লাইফ হয়ে গেছে কিনা, বা তার কি রিপ্লেসমেন্ট প্রয়োজন আছে কিনা, সেজন্য পিরিয়ডিক ফলো আপ করে তাকে এটা কনফার্ম করতে হবে, যেটা 6 মাস বা 1 বছর পর পর তাকে ফলো আপ করতে হয়। স্যার, এই ধরনের রোগীদের কি ধরনের নির্দেশনা আপনারা দিয়ে থাকেন, যে যারা পেসমেকার নিতে চাচ্ছেন বা করাতে চাচ্ছেন তাদের নির্দেশনাগুলো কি কি থাকছে? সাধারণত পেসমেকার বয়স্ক রোগীদের পরানো হয়, তা না হলে তাদের হার্টবিট কমে গেলে তারা দুর্বল ফিল করেন, অজ্ঞান হওয়ার প্রবণতা হয়ে যায়, তারা প্রায় মাথা ঘুরে পড়ে যান। সো তখন তাদেরকে পেসমেকার লাগানো ইন্ডিকেটেড হয়ে পড়ে। তো এই ধরনের রোগীকে আমরা পেসমেকার করার পরে আমরা তাকে যখন আমাদের ল্যাব থেকে ওয়ার্ডে পাঠাই, সেখানে এক্স-রে, ইসিজি, অ্যান্টিবায়োটিকের চিকিৎসা প্রয়োগ করা হয় এবং 1 থেকে 2 দিন পরে ছেড়ে দেওয়া হয়। কিন্তু তাকে কিছু কিছু জিনিস বা নিয়মকানুন মেনে চলতে হবে, যেমন তাকে ভিগোরাস এক্সারসাইজ তাকে অ্যাভয়েড করতে হবে। সে যদি মোবাইল ফোন ব্যবহার করে, তার পেসমেকার যেহেতু বাম দিকে বসানো, ডান কানে মোবাইল ফোন ইউজ করবে, সে বুক পকেটে মোবাইল ফোন রাখবে না, সে প্যান্টের পকেটে মোবাইল ফোন রাখবে। সে ইলেকট্রিক ওভেন ইউজ করতে পারবে, কিন্তু তার যদি কোনো হাই ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডে যেতে হয়, যেমন অনেক সময় মেটাল ডিটেক্টর এয়ারপোর্টে ব্যবহার করতে হয়, তখন তাকে অবশ্যই পেসমেকার কার্ড ক্যারি করতে হবে, যেন সে বলতে পারে যে আমার পেসমেকার পরানো রয়েছে, এবং তাকে তখন অন্যভাবে তাকে যেন এই সব জায়গাগুলো ক্রস করে। তবে আধুনিক পেসমেকার গুলো অনেক উন্নত মানের এবং যেগুলা এমআরআই কম্পিটেবল, মানে পেশেন্টের ব্রেন স্ট্রোক করলে এমআরআই করা যায়। তো আমার কাছে মনে হচ্ছে এগুলা এখন আর কোনো বিষয়ই নয়। আসলে পেসমেকার রোগী যেন খুব বেশি ভিগোরাস এক্সারসাইজ না করে, এটাই মূল ব্যাপার। অন্যান্য ক্ষেত্রে বড় কোনো বাধা নেই পেসমেকারের ক্ষেত্রে। স্যার, যাদের হচ্ছে পেসমেকার করা হচ্ছে তারা কি এমআরআই করতে পারবে কিনা? আগের দিনের পেসমেকার গুলো যেগুলো আমাদের দেশে 2000 সালের দিকে এসছে, সেগুলো আসলে এমআরআই কম্পাটেবল ছিল না। তো ওই ধরনের রোগীরা কিন্তু পুরোনো পেসমেকার গুলো যেগুলো আগের মডেলের, সেগুলো দিয়ে তারা এমআরআই করতে পারবে না। কিন্তু এখনকার জেনারেশন যেগুলো পেসমেকার তৈরি হচ্ছে, সাধারণত 2 থেকে 3টা ইন্টারন্যাশনাল কোম্পানি পেসমেকার তৈরি করে, অ্যাবট, বায়োট্রনিক এবং বোস্টন সায়েন্টিফিক এবং মেডট্রনিক, এসব পেসমেকার আমাদের দেশে অ্যাভেলেবেল। তো এগুলো এখনকার দিনে অবশ্যই এমআরআই কম্পাটেবল, কারণ পেশেন্ট যদি কখনো ব্রেন স্ট্রোক লাগে বা অন্য কোনো কারণে এমআরআই করতে হয়, তখন এইসব পেসমেকার পরা থাকা অবস্থায় আমরা এখনকার দিনে এগুলা করতে পারি। স্যার, আমি হচ্ছে বুক ধরফরের একটি টপিকে আবার চলে যাব। যেহেতু আমাদের বিষয়টি আজকে প্রতিকারেরও ছিল, তো সেক্ষেত্রে বুক ধরফরের তো আপনি অনেক বিষয়ে জানালেন আমাদেরকে এবং চিকিৎসা পদ্ধতিও জানালেন সেই সাথে। কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে যে প্রতিকার করা, কেউ যদি চায় যে এই বিষয়টি এড়িয়ে যেতে, তাহলে সে কিভাবে এই বিষয়টিকে প্রতিকার করবে তার নিজের মতো করে, বা বাসায় থেকে বা ডাক্তারের কাছে গিয়ে? কি বলার আছে আপনার স্যার? ধন্যবাদ। আমি বুক ধরপড়ের প্রতিকার নিয়ে আসছি, কিন্তু পেসমেকার একটু কনক্লুশন করার প্রয়োজন। আসলে আমরা অনেকেই জানি যে জি, পেসমেকার অবশ্যই। কত রকম কি প্রকার। আমরা প্রথমে বললাম যে পেসমেকার ক্লাসিফিকেশন টেম্পোরারি পেসমেকার এবং পার্মানেন্ট পেসমেকার। ঠিক আছে, তো যার যার ইন্ডিকেশন অনুযায়ী পড়ানো হয়। পার্মানেন্ট পেসমেকারে কিন্তু কয়েক রকম আছে, আপনারা শুনেছেন সিঙ্গেল চেম্বার পেসমেকার, ডাবল চেম্বার পেসমেকার, বাইভেন্টিকুলার পেসমেকার, আইসিডি। সিঙ্গেল চেম্বার পেসমেকার হচ্ছে গিয়ে সবচেয়ে সহজ এবং কম মূল্যের পেসমেকার, যেখানে জাস্ট একটা লিড এবং একটা জেনারেটর থাকে, এবং ডুয়েল চেম্বার পেসমেকার যেখানে একটা জেনারেটর এবং 2টা তার বা লিড থাকে, যেটা আমাদের হার্টের রাইট অ্যাট্রিয়াম বা রাইট ভেন্ট্রিকলে বসানো হয়। সাধারণত এল্ডারলি পেশেন্টদেরকে যখন তাদের এবি ব্লক থাকে বা 6 সাইনাস ডিজিজ থাকে, তখন তাদেরকে এটা পড়ানো হয়। এছাড়া নতুন মডেলিটির পেসমেকার রয়েছে, যেটা সিআরটি নামে পরিচিত, কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি। যেসব রোগীর হার্ট ফেলিওর রয়েছে এবং যারা ওষুধ খেয়েও হার্ট ফেলিওর সিমটম কন্ট্রোল করতে পারছে না, তাদের জন্য এই পেসমেকারটা বর্তমান যুগে খুবই অ্যাপ্লিকেবল। এছাড়া আর একটা পেসমেকার কথা আমি বলতে চাই আপনাদেরকে, যেটা
ইমপ্লান্টেবল কার্ডিওভার্টার ডিফিব্রিলেটর, যেটা আইসিডি নামে পরিচিত, অনেক সময় আমাদের হার্টবিট অনেক বেড়ে যায়, অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, তখন আমাদেরকে ডিসি কার্ডিওভার্সন বা কারেন্টের ইলেকট্রিক্যাল শক দিতে হয় পেশেন্টকে বাঁচানোর জন্য। তো এই ধরনের পেশেন্ট যারা এই ধরনের ঘটনা থেকে বেঁচে গেছেন তাদেরকে অবশ্যই আইসিডি পড়ানোর প্রয়োজন হয়। তো এসব ব্যাপারে আমাদের ধারণা কম বলে আমি এগুলো আলোকপাত করলাম। এবার চলে আসি আমি অনিয়ন্ত্রিত হৃদস্পন্দনের প্রতিকারের ব্যাপারে। আসলে সবকিছুরই কিন্তু কারণ থাকে। আমরা যদি সবকিছুর সাথে ওতপ্রোতভাবে আমাদের ফুড হ্যাবিট জড়িত, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি জড়িত, আমাদের বডি ওয়েট জড়িত, আমাদের যাদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া রয়েছে, যে আমাদের ঘুমাতে গেলে নাককে ডাকি আমরা, তাদের কিন্তু বিভিন্ন রকম অনিয়ন্ত্রিত হৃদস্পন্দনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এইসব ফ্যাক্টর গুলো আমাদের কন্ট্রোল করতে হবে, আমাদের জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে, ডায়াবেটিস থাকলে কন্ট্রোল রাখতে হবে, HbA1c আমাদের <7 রাখতে হবে, আমাদের কোলেস্টেরল লোয়ারিং এজেন্ট খেতে হবে প্রয়োজন হলে। যার হার্ট ডিজিজ রয়েছে তাকে কিন্তু অনিয়ন্ত্রিত হৃদস্পন্দন হলে বড় কোনো অঘটন ঘটে যেতে পারে, তখন তাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর চিকিৎসা করা উচিত, যেমন এনজিওগ্রাম করে, ব্লক থাকলে অপসারণ করা উচিত, সেটা স্টেন্টিং এর মাধ্যমে হোক বা বাইপাস সার্জারির মাধ্যমে হোক। তো চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করে অবশ্যই রোগী তার অনিয়ন্ত্রিত হৃদস্পন্দন থেকে প্রতিকার পেতে পারেন। ধন্যবাদ স্যার। একটি কমেন্ট এসেছে আমাদের কাছে, চিন্ময় মণ্ডল লিখেছেন, স্যার আমার মাঝে মাঝে শ্বাস টান দিলে বুকে বাম পাশে মৃদু ব্যথা অনুভব করি, এটি কিসের লক্ষণ এবং এর প্রতিকার কি? ধন্যবাদ চিন্ময় মণ্ডল। আপনার মাঝে মাঝে বুকে ব্যথা করে বাম দিকে, সাধারণত হার্টের ব্যথা বাম দিকে করে না। হার্টের ব্যথা আমাদের সেন্ট্রাল চেস্ট পেন মধ্যের বুকে হবে এবং সেটা গলায় বা হাতে রেডিয়েট করবে, সাথে ঘাম দেবে, এবং এটা এক্সারশনের সাথে সম্পর্কিত। আমি হাঁটাচলা করলে, পরিশ্রমের করলে এটা বাড়বে এবং বিশ্রাম নিলে কমে যাবে। যেহেতু আপনার বাম দিকে মৃদু ব্যথা হচ্ছে, এটা অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন, এটা মনে হয় না হার্টের কারণে, এবং সাথে আপনার শ্বাসকষ্ট রয়েছে, তো আমার কাছে মনে হয় আপনি কিছু পরীক্ষা করে কনফার্ম করতে পারেন, ইসিজি, ইকোকার্ডিওগ্রাম এবং ইজিটি করে, যেটা আপনাকে কনফার্ম বলে দেবে এটা কি আপনার হার্টের ব্যথা নাকি মাসেল পেইন বা শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে, ধন্যবাদ দর্শক আপনাকেও। স্যার নূর নবী লিখেছেন, আমি নূর নবী, বয়স 38 বছর, ওজন 56 কেজি। আমার প্রায় সময় হার্টবিট বেশি, হঠাৎ বেড়ে যায়, আবার হঠাৎ কম মনে হয় হার্টবিট, আবার মনে হয় যে হঠাৎ হার্টবিট বন্ধ হয়ে যাচ্ছে। একটু জোরে হাঁটলে, সিঁড়ি বেয়ে উঠলে, চা কফি খেলে বা এবং খাবার পর খুব বেশি ধড়ফড় করে। হার্টের ডাক্তার দেখিয়েছি, ইসিজি, এক্সরে করিয়েছি, কোনো সমস্যা নেই বলছে। কি করব জানালে উপকৃত হব। স্যার আপনার কাছে চলে যাব। ধন্যবাদ নূর নবী, এটা খুব সুন্দর একটা প্রশ্ন। আসলে ওনার বয়স 38, ওনার ওজন 56 কেজি। উনি নিজেই বলছেন উনি চা কফি যখন বেশি পান করেন তখন কিন্তু তার হার্টবিট বেড়ে যায়। তো এটা আমার কাছে কোনো কার্ডিয়াক অরিজিন বলে মনে হয় না। তারপরে উনি বিভিন্ন পরীক্ষা করে কনফার্ম করতে পারেন যে তার কোনো এনিমিয়ার জন্য এটা হচ্ছে কিনা, বা কোনো থাইরয়েড অ্যাবনর্মালিটির জন্য হচ্ছে কিনা, বা কোনো পটাশিয়াম কমে গেলে এটা হচ্ছে কিনা। যেহেতু সে অনলি ইসিজি এবং চেস্ট এক্সরে করিয়েছে, আমি তাকে অ্যাডভাইস করবো ইকোকার্ডিওগ্রাম করে কনফার্ম করার জন্য যে কোনো স্ট্রাকচারাল বা ভালভুলার কোনো অ্যাবনর্মালিটির জন্য এই ধরপড় হচ্ছে কিনা। এবং অনেক ক্ষেত্রে আমি ওনাকে সাজেস্ট করবো যে একটা 24 আওয়ার্স হল্টার মনিটরিং, যেখানে আমরা 24 ঘন্টা ওনার বিট রেকর্ড করে অ্যানালাইসিস করে বলে দিতে পারবো যেটা আদৌ কোনো ক্ষতিকর কোনো পালপিটেশন নাকি নর্মাল ভেরিয়েন্ট, যেটা তার কোনো ক্ষতি করবে না। তবে এর ক্ষেত্রে আমি সাজেস্ট করবো ওনাকে একটা ওষুধ ব্যবহার করার জন্য, যেটা ইভাপ্রেক্স নামে বা ইভাব্রেডিন নামে পরিচিত, দ্যাট ইজ ফানি চ্যানেল ব্লকার। ওনার যেহেতু বয়স কম, সেজন্য বিটা ব্লকার প্রেসক্রাইব না করে আমি ওনাকে বলবো ইভাপ্রেক্স ওষুধ 5 মিলিগ্রাম সকালে এবং রাতে একটা খেলে ওনার এই ধরনের ইনঅ্যাপ্রোপ্রিয়েট সাইনাস ট্যাকিকার্ডিয়া অবশ্যই কারেকশন হয়ে যাবে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ দর্শক আপনাকে, আশা করছি আপনি উপকৃত হবেন। রিপা খান লিখেছেন, স্যার আমার বয়স 37 বছর, আমার হার্টে রক্ত চলাচল কম হয়, আমি ডাক্তার দেখিয়েছি, আমি ওষুধ খাই, আমার বুকে ব্যথা করে মাঝে মাঝে, বুকে ধড়ফড় করে, আমি কি করব একটু বলবেন প্লিজ স্যার। ধন্যবাদ রিপা খান। দেখছেন সবারই কিন্তু মিডল এজড বয়স, আপনি দেখেন 38 বছর, 37 বছর। তো এই ধরনের পেশেন্টরা কিন্তু আমাদের চেম্বারে বেশি প্রেজেন্ট করে। তারা বিভিন্ন রকম অ্যাংজাইটি, ডিপ্রেশনে থাকে, তারা বলছে অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন, এখানে সেখানে ব্যথা করছে, সাথে শ্বাসকষ্ট, প্রায় বুক ধড়ফড় করে। তো আমি চাই এই ধরনের রোগীরা আমার কাছে আসুক এবং প্রপার ট্রিটমেন্ট বা ইনভেস্টিগেশন করে আমি দেখতে চাই যে তাদের কোনো অবজেক্টিভ এভিডেন্স আছে কিনা বুক ধড়ফড়ের, লাইক তার ইসিজি, ইকোকার্ডিওগ্রাম করে, তার 24 আওয়ার্স হল্টার মনিটরিং করে আমি কনক্লুশন আসতে চাই যে ওনার কোনো হার্টবিট প্রবলেম আছে কিনা। তাছাড়া যেহেতু উনি ফিমেল পার্সন, ওনার থাইরয়েড পরীক্ষা করার প্রয়োজন আছে, অনেক সময় রক্তশূন্যতার জন্য তার হার্টবিট বা ধড়পড় সে ফিল করতে পারে। আমি সাজেস্ট করবো সে যেন ডাক্তারের শরণাপন্ন হয় এবং তার কারণগুলো নির্ণয় করে চিকিৎসা করলে সে ঠিক হয়ে যাবে বলে আশা করি।
ধন্যবাদ স্যার আপনাকে, ধন্যবাদ দর্শক আপনাকেও আপনার মূল্যবান প্রশ্নটির জন্য। স্যার আপনি যে বলছিলেন যে মানসিক বিষয় একটি বড় ভূমিকা রাখছে এই ক্ষেত্রে, স্যার আমরা কম বেশি সবাই এনজাইটি, ডিপ্রেশন বা মানসিক অস্থিরতা যেটি বলি না কেন, কম বেশি সবাই ফিল করি। এবং বর্তমান যুগে যে আমরা যে ধরনের জীবনযাপন করছি, সেখানে দেখা যাচ্ছে যে মানসিক স্ট্রেস এটি খুব বেশি কমন হয়ে গেছে সবার ক্ষেত্রেই। কাজের প্রেশার বা যাই হোক না কেন, পড়াশোনার প্রেশার, এক্ষেত্রে মানুষ কিভাবে তাদের নিজেদেরকে সেফ রাখবে? এবং আরেকটি বিষয় সে সাথে আমি যোগ করতে চাই যে রাতে যে ঘুমানোর বিষয়টা, আগে যেটা ছিল যে একটি ইনসোমনিয়ার যে বিষয়টি ছিল সেটি খুব হয়তো কম হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে খুব বেশি মানুষই রাতে ঘুম হয় না, এই বিষয়টি নিয়ে তারা কথা বলে। স্যার এই বিষয়গুলো নিয়ে আপনার কি বলার আছে? ধন্যবাদ। আসলে কোভিড ট্রানজিশন পিরিয়ডে তো আমরা আমাদের সব লাইফস্টাইল চেঞ্জ করে ফেলেছি। আমরা সব ভার্চুয়াল যুগে চলছি, আমাদের মোবাইলের সব কাজ, টিভি, ইলেকট্রনিক মিডিয়াতে আমরা অলওয়েজ কোভিড এর পেশেন্টের খবর নিচ্ছি, কে কেমন আছে, কার কি প্রবলেম, কত লোক মারা গেল। এটা কিন্তু আমাদের প্যানিক বা অ্যাংজাইটি, ডিপ্রেশনের একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। তো এই ধরনের বারবার এসব ব্যাপারে উদ্বুদ্ধ না হয় আপনি নিজে সতর্ক হন, বাইরে গেলে মাস্ক ব্যবহার করেন, ফ্যামিলি ফ্রেন্ডসদের যোগাযোগ মোবাইলের মাধ্যমে রাখেন, কিন্তু অলওয়েজ মোবাইল দেখা বা এ ধরনের টিভি নিউজ দেখা এগুলো মনে হয় নেগেটিভলি না নিয়ে পজিটিভলি চর্চা করা উচিত। তো যার অ্যাংজাইটি হয়ে যাবে তাকে অবশ্যই মেডিটেশন করতে হবে, তাকে ক্রনিক স্ট্রেস অ্যাভয়েড করতে হবে, তার বডি ওয়েট কমাতে হবে, তাকে ঘুমের নিয়ম কানুন ঠিক মতো মেনে চলতে হবে। আপনি যদি টাইম মতো না ঘুমাতে যান, বিশ্রাম না নেন, তাহলে কিন্তু হার্ট ডিজিজ কিন্তু আপনার বেড়ে যেতে পারে, অনিয়ন্ত্রিত হৃদস্পন্দন হতে পারে, তখন আপনাকে কমপ্লিকেটেড অবস্থায় ডাক্তারের কাছে আসতে হবে। সো আপনি আপনার নিজের পরিণতির জন্য আপনি দায়ী হচ্ছেন। সো নিজেকে স্ট্রেস কন্ট্রোল করে এসব নেগেটিভ ইমপ্লিকেশন জীবনের উপর বর্তিয়ে আপনি ভালো থাকার চেষ্টা করুন বলে আমি মনে করি। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনি এত সময় বের করে আমাদের জন্য এবং আমাদের দর্শকদের জন্য অনুষ্ঠানে যোগদান করেছেন। স্যার সর্বশেষ কি বলার আছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে? ধন্যবাদ সাথী একমি অ্যান্ড রাজ টিভি ফর আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে বুক ধরপর একটা ভাস্ট সাবজেক্ট এবং আমাদের চেম্বারে প্রায় 30-40% পেশেন্টই ইয়াং, ফিমেল, মেল এভাবে প্রেজেন্টেশন নিয়ে আসে। তো এটার আসলে খুব বেশি বড় কোনো চিকিৎসা নেই। যাদের নন কার্ডিয়াক অরিজিন তাদেরকে অবশ্যই মেন্টালি আশ্বস্ত করা, তাদের অ্যাংজাইটি, ডিপ্রেশন অ্যাভয়েড করলেই তারা ভালো থাকবেন। আর যাদের কার্ডিয়াক কারণে বুক ধরপড় করছে তাদেরকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে, রেগুলার বেসিসে চিকিৎসা করতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ওষুধপত্র খেয়ে বুক ধরপড় কন্ট্রোলে রাখতে হবে। এটা বেড়ে গেলে পরে যে কোনো ধরনের অনিয়ন্ত্রিত হৃদস্পন্দন নিয়ে তারা এডমিয়া নিয়ে ডাক্তারের কাছে প্রেজেন্ট করতে পারে এবং সেটা মৃত্যুর ঝুঁকি হতে পারে। তাই আমি তাদেরকে বলবো ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধপত্র গ্রহণ করেন এবং যদি হার্টবিট কমে যায় এবং যদি এল্ডারলি পেশেন্ট থাকেন যাদের ফ্রিকোয়েন্টলি মাথা ঘোরে বা অজ্ঞান হওয়ার প্রবণতা থাকে তাদেরকে অবশ্যই প্রয়োজন হলে পেসমেকার লাগিয়ে নিতে হবে, যেটা নিয়ে ভীত হওয়ার কারণ নেই। এটা খুবই সামান্য একটা মাইনর সার্জারি, যেটা 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে সম্পন্ন করা যায় এবং রোগীকে 1 থেকে 2 দিনের ভিতরে বাড়িতে পাঠানো যায়। সো এই নিয়ে ভয়ভীতি অ্যাভয়েড করে আমি আশা করব সবাই যেন হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেন এবং তার সুচিকিৎসা নিশ্চিত করেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে এবং শুভরাত্রি। ধন্যবাদ। দর্শক এতক্ষণ আমরা দেখছিলাম একমি হৃদকেয়ার অনুষ্ঠানটি পাওয়ার্ড বাই বেটাবিস অ্যান্ড অরবাপিন, সায়েন্টিফিক পার্টনার একমি ল্যাবরেটরিজ লিমিটেড। আজকে আমরা কথা বলেছি বুক ধরপড়ের কারণ এবং প্রতিকারের বিষয়টি নিয়ে এবং সে সাথে কথা বলেছি পেসমেকারের ব্যবহার এই বিষয়টি নিয়েও। হৃদযন্ত্র যেহেতু আমাদের সুস্থ থাকার একমাত্র একটি বিষয় এবং আমাদের সুস্থ থাকতে হলে কিন্তু হৃদযন্ত্রকে বা হার্টকে অবশ্যই ভালো রাখতে হবে। সেজন্য আমাদের কিন্তু সঠিক জীবনযাপন নির্ধারণ করতে হবে, সেই সাথে সচেতনতা নিয়ে আমাদের এই অনুষ্ঠানটি। দর্শক রাজ টিভি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি এখানে। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.